প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে বাংলাদেশের ব্যাংকিং সুপারভিশনে যে নতুন যুগ আসছে সেই সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। দেশের ব্যাংকিং খাতে কিন্তু একটা নীরব বিপ্লব ঘটে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক এমন এক বিশাল পরিবর্তনের ঘোষণা দিয়েছে যা দেশের পুরো আর্থিক সিস্টেমকেই আমূল বদলে দিতে পারে। চলুন এই পরিবর্তনের গভীরে যাওয়া যাক। এই সংখ্যাটা মনে রাখুন, 14। এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, বলা যায় এটা একটা বিপ্লবের প্রতীক। কারণ বাংলাদেশ ব্যাংকের যে পুরনো তদারকি ব্যবস্থা ছিল সেটাকে ভেঙে দিয়ে ঠিক 14টা আধুনিক আর বিশেষায়িত বিভাগ তৈরি করা হচ্ছে। আর এটাই ব্যাংকিং খাতের সুপারভিশনকে একটা সম্পূর্ণ নতুন লেভেলে নিয়ে যাবে। তো এই যে বিশাল একটা পরিবর্তন, এটা শুরু হচ্ছে কবে থেকে? 1 জানুয়ারি 2026। এটা কিন্তু শুধু কিছু নিয়ম কানুন বদলানোর ব্যাপার না, বরং ব্যাংকিং খাতের ঝুঁকি ব্যবস্থাপনার যে দর্শন, সেখানেই একটা বিরাট পরিবর্তন আসছে। মানে সমস্যা হওয়ার পর ব্যবস্থা নেওয়ার বদলে সমস্যা হওয়ার আগেই সেটাকে ঠেকানোর একটা নতুন যুগ শুরু হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তনটা ঠিক কি, আর দেশের আর্থিক ব্যবস্থার জন্যেই বা এটা এত গুরুত্বপূর্ণ কেন? চলুন আমরা ধাপে ধাপে জেনে নিই কীভাবে এই নতুন কাঠামো আমাদের ব্যাংকিং খাতকে ভবিষ্যতের জন্য আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে। আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব এই নতুন যুগের প্রেক্ষাপটটা কি। এরপর আমরা জানব ঝুঁকিভিত্তিক তত্ত্বাবধান বা রিস্ক বেসড সুপারভিশন জিনিসটা আসলে কি। তারপর দেখব কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে ঠিক কি পরিবর্তন আনা হচ্ছে, আর সবশেষে আমরা বিশ্লেষণ করব এর সুদূর প্রসারী প্রভাবগুলো কি হতে পারে। তাহলে চলুন আমাদের প্রথম ধাপে প্রবেশ করা যাক। বাংলাদেশ ব্যাংক তার পুরনো, মানে সবার জন্য একই নীতি, এই ধারণা থেকে সরে এসে একটা আধুনিক আর গতিশীল কাঠামো তৈরি করছে, যেখানে ঝুঁকির পূর্বাভাস দেওয়া আর সেটা ম্যানেজ করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে। তার মানে পুরনো যে কাঠামোটা ছিল সেটাকে পুরোপুরি ভেঙে ফেলা হচ্ছে। ভাবুন তো, আগে 13টা আলাদা আলাদা বিভাগ প্রায় স্বাধীনভাবে কাজ করত, এখন সেগুলোকে এক করে একটা সমন্বিত এবং অনেক বেশি শক্তিশালী ব্যবস্থা তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই যে এত বড় একটা রদবদল, এর পেছনের মূল আইডিয়াটা কি? এর পেছনে যে মূল চালিকা শক্তিটা কাজ করছে সেটাই হলো ঝুঁকিভিত্তিক তত্ত্বাবধান বা রিস্ক বেসড সুপারভিশন, সংক্ষেপে যাকে বলে আরবিএস। চলুন জেনে নিই এটা আসলে কিভাবে কাজ করে। সহজ কথায় ব্যাপারটা অনেকটা একজন ডাক্তারের মতো। তিনি তো সব রোগীকে একই ওষুধ দেন না, তাই না? যার অসুস্থতা যত গুরুতর তার দিকে তত বেশি মনোযোগ দেন। ঠিক একইভাবে যে ব্যাংকের আর্থিক ঝুঁকি যত বেশি, কেন্দ্রীয় ব্যাংকও তার উপর তত বেশি কড়া নজরদারি করবে। এতে করে সম্পদের সঠিক এবং বুদ্ধিদীপ্ত ব্যবহার নিশ্চিত হয়। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। পুরনো ব্যবস্থাটা ছিল রিঅ্যাক্টিভ, মানে অনেকটা আগুন লাগার পর ফায়ার ব্রিগেড ডাকার মতো। কিন্তু নতুন এই আরবিএস কাঠামোটা হলো প্রোঅ্যাক্টিভ, মানে এটা ধোঁয়া দেখেই আগুনের পূর্বাভাস দেবে এবং সেটা নিভিয়ে ফেলার জন্য আগে থেকেই প্রস্তুত থাকবে। তো এই নতুন আইডিয়াটাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশ ব্যাংক নিজেকে কিভাবে নতুন করে সাজাচ্ছে, চলুন এই পুনর্গঠনের সুনির্দিষ্ট নকশাটা একবার দেখে নেওয়া যাক। এই যে মোট 14টা নতুন বিভাগ, এর মধ্যে 12টা বিভাগই সরাসরি ব্যাংক সুপারভিশনের কাজ করবে। কিন্তু আসল গেম চেঞ্জার হলো বাকি দুটো বিশেষায়িত বিভাগ, একটা প্রযুক্তিগত ঝুঁকি সামলানোর জন্য আর অন্যটা হলো ডেটা অ্যানালিসিসের জন্য। এই দুটো বিভাগই কিন্তু ভবিষ্যতে ব্যাংকিং নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হতে চলেছে। এই দুটো নতুন বিভাগই আসলে কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিভঙ্গিতে যে একটা বড়সড় পরিবর্তন আসছে সেটারই ইঙ্গিত দেয়। এরাই হবে ভবিষ্যতের ব্যাংকিং সুপারভিশনের মূল স্তম্ভ। তো এদের কাজটা ঠিক কী হবে? সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট, সংক্ষেপে এসডিএডি, এটা হবে নতুন সিস্টেমের ব্রেইন বা মস্তিষ্ক। এর কাজ শুধু তথ্য জমানো নয়, বরং বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যতের ঝুঁকিগুলো কি হতে পারে তা আগেই বের করা, অনেকটা আবহাওয়ার পূর্বাভাসের মতো, যা ঝড় আসার আগেই আমাদের সতর্ক করে দেয়। আর টেকনোলজি রিস্ক অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট বা টিআরডিএস কাজ করবে আমাদের আর্থিক খাতের ঢাল হিসেবে। সাইবার হামলা, ডিজিটাল ব্যাংকিংয়ের বিভিন্ন দুর্বলতা, এই ধরনের আধুনিক প্রযুক্তিগত সব হুমকির বিরুদ্ধে এই বিভাগটাই একটা সুরক্ষা বলয় তৈরি করবে। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল, এই সব কাঠামোগত পরিবর্তনের ফলে দেশের অর্থনীতিতে এর আসল প্রভাবটা কি হবে? এই সংস্কারটা আমাদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ? এর চূড়ান্ত লক্ষ্যটা 4টা ধাপে পরিষ্কার বোঝা যায়। সক্রিয়ভাবে ঝুঁকি খুঁজে বের করা, ডেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া, ডিজিটাল নিরাপত্তা বাড়ানো, আর সবশেষে এমন একটা স্থিতিশীল আর্থিক ব্যবস্থা গড়ে তোলা যা ভবিষ্যতের যে কোনো সংকট মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। এই কথাটাই আসলে পুরো উদ্যোগটার সারমর্ম।
লক্ষ্য শুধু আজকের সমস্যা সমাধান করা নয়, বরং আগামী দিনের জন্য একটা সুরক্ষিত আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত করা। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল বিষয়গুলো কি দাঁড়ালো? প্রথমত, এটা একটা চিন্তাভাবনার পরিবর্তন, রিঅ্যাক্টিভ থেকে প্রোঅ্যাক্টিভ হওয়া। দ্বিতীয়ত, এটা একটা কাঠামোগত বিপ্লব। আর সবশেষে এর চূড়ান্ত লক্ষ্য হল ডেটা আর প্রযুক্তির শক্তি ব্যবহার করে একটা নিরাপদ আর্থিক ভবিষ্যৎ তৈরি করা। কেন্দ্রীয় ব্যাংক তো নিজেদের গুছিয়ে নিচ্ছে, কিন্তু ব্যাংকগুলোর কি হবে? তাদেরও তো এই পরিবর্তনের সাথে তাল মেলাতে হবে, তাই না? চলুন দেখি 2026 সালের জানুয়ারির আগে ব্যাংকগুলোকে কি হোমওয়ার্ক করতে হবে। আর এই হোমওয়ার্কের জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা খুব কড়া টাইমলাইন দিয়ে দিয়েছে। দেখুন, অক্টোবর 2025-এর মধ্যে সব তফসিলি ব্যাংকে একটা আরবিএস কোঅর্ডিনেশন কমিটি বানাতে হবে। নভেম্বরের মধ্যে নিজেদের দুর্বলতাগুলো খুঁজে বের করে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে এবং সেটা বোর্ডের অনুমোদন নিতে হবে। আর সবশেষে ডিসেম্বর 2025-এর মধ্যে নিজেদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা MIS আপগ্রেড করে একটা সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। মানে কোনো দিকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। তো এত আলোচনার পর মূল বিষয়গুলো কি দাঁড়ালো? চলুন পুরো ব্যাপারটা এক নজরে আবার দেখে নিই, যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদের মাথায় গেঁথে যায়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা 4টা মূল বিষয় মনে রাখব। প্রথমত, 13টা পুরনো বিভাগের জায়গায় 14টা নতুন বিভাগ আসছে। 2, এর মূল লক্ষ্য হল পুরনো নিয়ম পরীক্ষার সিস্টেম থেকে সরে এসে আধুনিক ঝুঁকিভিত্তিক বা আরবিএস মডেলে যাওয়া। 3, ভবিষ্যতের কথা মাথায় রেখে টেকনোলজি রিস্ক আর ডেটা অ্যানালিটিক্সের জন্য 2টো স্পেশাল বিভাগ তৈরি করা হয়েছে। আর 4 নম্বর পয়েন্টটা হলো এই পুরো সিস্টেমটা চালু হবে 2026 সালের জানুয়ারি থেকে, আর তার জন্য ব্যাংকগুলোকে এই বছরের ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি রেডি হতে হবে। এই সংস্কার নিঃসন্দেহে একটা বিশাল পদক্ষেপ, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই নতুন ডেটা নির্ভর কাঠামো কি আসলেই পারবে বাংলাদেশের ব্যাংকিং খাতকে ভবিষ্যতের সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য পুরোপুরি প্রস্তুত করতে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের আরও অন্তর্দৃষ্টিপূর্ণ ব্যবসা এবং অর্থ সম্পর্কিত ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।